হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমাদের সবার পক্ষ থেকে নিন এক রাশ লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের আজকের পর্ব শপিং পার্ট 2। গত সপ্তাহে আমরা ব্যাংককে শপিং সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের দিয়েছিলাম। এই সপ্তাহে নিউ ইয়র্কের শপিং সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। প্রধানত খ্রিস্টান নাগরিকদের শহর নিউ ইয়র্কে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস উপলক্ষে শপিংয়ের একটি দৃশ্য আপনাদের দেখাবো। তাহলে আসুন, বসুন, দেখুন 800 লাল গোলাপ। বিশ্বের প্রথম 10টি বড় চেইন স্টোরের মধ্যে 5টি আমেরিকায়। এই 5টির নাম ওয়ালমার্ট স্টোরস, হোম ডিপো, ক্রোগার, টার্গেট এবং কস্টকো। বিশ্বের 1 নম্বর চেইন স্টোর ওয়ালমার্টের বিক্রির পরিমাণ 2007 সালে ছিল $3,74,526 মিলিয়ন বা প্রায় 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশ থেকে অনেক রেডিমেড গার্মেন্টস কেনে ওয়ালমার্ট স্টোরস। আমেরিকানরা দোকানে গিয়ে 5 ভাবে খরচ করে: নগদ $33%, ডেবিট ও ক্রেডিট কার্ড 52%, চেক 11% এবং গিফট কুপন বা কার্ড 4%। কম্পিউটারে অনলাইনে আমেরিকানরা ক্রেডিট, ডেবিট ও অন্যান্য কার্ডে খরচ করে 81%, চেক 6%, মানি অর্ডার 3%, অন্যান্য 10%। লক্ষণীয় যে দোকানে অথবা অনলাইনে যেখানেই হোক না কেন আমেরিকানরা কার্ডের মাধ্যমে খরচ করে বেশি। আজ এখানে টেইলর মেড শার্ট সম্পর্কে বলার জন্য উপস্থিত আছেন মিস্টার খন্দকার মোহাম্মদ মকবুল হুদা এবং তার পাশে উপস্থিত আছেন শাড়ি নির্মাতা ও বিক্রেতা মিস্টার মোহাম্মদ আলামিন মিয়া এবং তারপরে আপনি মিস্টার দেলোয়ার হোসেন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় আবার ফিরে আসব। তার আগে নিউ ইয়র্ক তথা আমেরিকায় শপিং সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিন। নিউ ইয়র্কের কয়েকটি প্রশস্ত পথে বিশ্বের সব নামকরা দোকানের ব্রাঞ্চ আছে। এসব পথের নাম হচ্ছে 5th এভিনিউ, ম্যাডিসন এভিনিউ, লেক্সিংটন এভিনিউ, কলাম্বাস এভিনিউ, আমস্টারডাম এভিনিউ, ইস্ট 57th ও 59th স্ট্রিট। এছাড়া শপিংয়ের জন্য বিখ্যাত কয়েকটি এলাকা হচ্ছে গ্রিনিচ ও ইস্ট ভিলেজ, সোহো, লোয়ার ইস্ট সাইড, সাউথ স্ট্রিট সিপোর্ট, হেরাল্ড স্কোয়ার ও গার্মেন্ট ডিস্ট্রিক্ট। নিউ ইয়র্কের সবচেয়ে নামকরা ডিপার্টমেন্ট স্টোরগুলো হচ্ছে মেসিজ, বার্নিস নিউ ইয়র্ক, বার্গডফ গুডম্যান, ব্লুমিংডেলস, হেনরি বেন্ডেলস, লর্ড অ্যান্ড টেইলর, শ্যাক্স। সবচেয়ে নামকরা জুয়েলারির দোকান হচ্ছে টিফানিজ। সবচেয়ে নামকরা বইয়ের দোকান হচ্ছে বার্নস অ্যান্ড নোবেলস। মকবুল হুদা, আপনার দর্জির দোকানের নাম হচ্ছে মকবুল টেইলার্স, খুবই জনপ্রিয় এবং এটা খুবই বিখ্যাত। আপনি কবে থেকে রেডিমেড শার্ট বিক্রির মধ্যে আছেন? 1995 4 আগস্ট আমরা দোকানটা স্টার্ট করি। আচ্ছা, মাত্র 35,000 পুঁজি দিয়ে। হ্যাঁ। তো তারপরে ওই স্টার্ট করার পরে দেখা গেছে 9 মাস ওই দোকান আমরা স্টে করছি। হরতাল, অবরোধ, ধর্মঘট, তো দেখা গেছে খুব কষ্টে দিনাতিপাত চলতো। এই যে রেডিমেড শার্টের এখন জোয়ার চলছে, এখানে বাংলাদেশ একটা রেডিমেড গার্মেন্টসের দেশ হয়ে দাঁড়িয়েছে। দোকানে গেলে রেডিমেড শার্ট পাওয়া যায়, ফুটপাতেও কিন্তু অনেক সস্তায় রেডিমেড শার্ট পাওয়া যায়, বিদেশ থেকে সেগুলো হতো ইম্পোর্টেড। সেক্ষেত্রে আপনার দোকানে মানুষ যাবে কেন? আপনার কাছে কেন মানুষ শার্ট কিনতে যাবে? মানুষ যায় দুইটা কারণে। একে প্রথমটার পছন্দের ফিটিং করতে চায়। রেডিমেডে যেটা হয়তো হাতা লম্বা থাকে কিংবা বডি লুজ থাকে কিংবা গলা হলে হাতা হয় না, বডি হয় না, তো বানাইতে গেলে সব কিছুই পছন্দ মতন পাওয়া যায়। তো ভিড় লেগে থাকে আপনার ওখানে? যে অফিস ছুটি হওয়ার পর প্রতিদিন সন্ধ্যায় ভিড় থাকে। তাহলে কতদিন লাগে আপনার একটা শার্ট ডেলিভারি দিতে? একদিনে ছিল একদিনও দিই, আর অন্য সময় অ্যাটলিস্ট 15 দিন। উদ্যোগী ব্যবসায়ী হিসেবে এবং মাত্র 35,000 টাকা নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করেছিলেন। আজকে এখন আপনার এমপ্লয়ি কত? প্রায় 120 জন। 120 জন। ঈদ যে আসছে, ঈদ উপলক্ষে আপনার কর্মব্যস্ততা নিশ্চয়ই বেড়ে গিয়েছে। আপনি কিভাবে সামলাচ্ছেন? যার যে ডিপার্টমেন্ট ভাগ করা আছে সবাই সবার দায়িত্ব সম্বন্ধে সচেতন। আমাকে দাম সম্পর্কে এবার কিছু বলুন, কারণ আপনার দোকানে যদি আমি শার্ট বানাই আর রেডিমেড শার্ট যদি কিনি তাহলে দামের তফাৎ কত হবে? আমাদের টোটাল বিক্রয় হয় একবারে 20% প্রফিটের উপর। আচ্ছা, যেটা রেডিমেড দোকানে কিংবা অন্য দোকানে এই জিনিসটা থাকে না, স্বচ্ছতা থাকে না। সাধারণত একটা ভালো শার্ট আপনার ওখানে কিনতে গেলে কত দাম পড়বে আমার? 800 টাকা। 800 টাকা। আর রেডিমেড শার্ট যদি একটা ধরুন প্রতিষ্ঠিত দোকানে যদি যায়, কোনো একটা শপিং মলে, তাহলে কত পড়বে? সেম শার্টে আসবে 1800-1900 টাকা। তরুণ সমাজের প্রতি আপনি কি উপদেশ দেবেন? 3টা উপদেশ দিতে পারি। পরিশ্রম, পরিশ্রম, পরিশ্রম।
মানে আমি যেটা করার উদ্দেশ্য থাকতে হবে একটা, যে আমি এটা করতে চাই, ওইটার পিছনে দৌড়াইতে হবে। শাড়ি সম্পর্কে আপনাদের দুজনের সঙ্গে আলাপ করতে চাই, কারণ আপনারা দুজনেই হচ্ছেন শাড়ি নির্মাতা ও বিক্রেতা। জি। এই যে আপনাদের বোচকা, এই বোচকাটার মধ্যে যখন শাড়িগুলো থাকে সাধারণত ওজন কত হয় আপনি বলুন। 40-45 পিস বা 50 পিস শাড়ি লই, তখন 30 থেকে 35 কেজি ওজন হয়। হ্যাঁ, সাধারণত কত? জি, সাধারণত 30 কেজি। 30 কেজি। জি। আপনি যখন লিফটে আসছিলেন জি। আমি দেখলাম বোচকাটা আপনি বহন করছিলেন। জি। আপনি মেজো ভাই, জি। তাই না? জি, আপনার আমি সঙ্গে ওনার বয়সের ডিফারেন্স কত? আমার বয়স 15 বছর difference। ছোট সে, জি। ঠিক আছে, কিন্তু ওকে আপনি তো বহন করতে দিলেন না, জি না, কেন না? আমার ছোট ভাই মায়া করে পালছি, তারে আমি একটা বস্তা লিফটে উপরে উঠায় আমার ভাইকে কষ্ট দিব, আমি এটা চাইনি। এই ব্যবসায় আপনারা এলেন কিভাবে? আপনারা বাড়ি বাড়ি গিয়ে শাড়ি বিক্রি করেন, ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে শাড়ি বিক্রি জি, করেন, জি। শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, কোথায় কোথায় যান? যাই গুলশান, ধানমন্ডি, বাড়িধরা, উত্তরা, তারপরে উয়ারি, আচ্ছা ইস্কাটান, আচ্ছা। এরকম টাউনে মোবাসালে যাই। তো এটা এলো কি করে, আপনারা এটা জানলেন এলো, কি? আমার বাবা এলো ব্যবসায়ী, জামদানি ব্যবসায়ী। আমার বাবা যখন আমরা ছোট, তখন আমরা দেখতাম আমার বাবা ঢাকা থেকে আসতো। আমার বাবা প্রথম ব্যবসা করতো কলকাতা, কলকাতা, দিল্লি, বোম্বাই, লখনৌ, এলাহাবাদ, এগুলা ব্যবসা বাণিজ্য করতো। তখন আমার আব্বা ওই যুদ্ধর টাইমে বদ্ধ করে দিল, 71-এর যুদ্ধর টাইমে বদ্ধ করে দিল। আচ্ছা, বদ্ধ করে দিলে পরে বাংলাদেশে ব্যবসা শুরু করলো। তিনি তো অনেক বিখ্যাত লোকের সংস্পর্শে এসেছিলেন। জি। কার কার আপনি নাম বলতে থাকেন? হ্যাঁ, আমার বাবা আগে ছিলেন প্রথম ডক্টর কামাল সাহেব ছিলেন না, ডক্টর কামাল সাহেবের ওয়াইফের লগে হামিদা বেগম। হামিদা বেগম আমার বাবাকে শেখ সাহেবের কাছে পাঠান। শেখ সাহেবের কাছে পাঠালে তখন শেখ সাহেব ওই ইনির ওয়াইফের লেগে শাড়ি রাখে, ইনির মেয়ের জন্য শাড়ি রাখে। হ্যাঁ, মানে শেখ হাসিনার জন্য শাড়ি শেখ রেখেছিলেন? হাসিনা। তো ওইটা আমরা ছোট ছিলাম, ইনির মেয়ের নাম কি আছিল ওইটা আমরা বলতে পারি। আপনি বলছিলেন যে জিয়াউর রহমানের কাছেও আপনার বাবা শাড়ি বিক্রি করেছিলেন, কিভাবে জিয়াউর রহমানের কাছাকাছি জিয়াউর তিনি রহমানের গেলেন? সাথে যখন আমার বাবা গ্রামে মেম্বার ছিল, হ্যাঁ হ্যাঁ, তখন ইউনিয়ন অফিস থেকে আচ্ছা তারপরে আমাদের ডাকাইছে আমার আব্বারে। ইউনিয়ন অফিসে যখন খাল খোল করবে, তারপরে ইরি ক্ষেত কিভাবে লাগাবে, পুকুর কিভাবে করবে, আচ্ছা। তারপরে গরু বাছুর কিভাবে সুন্দর হবে, ওই ধরনের প্রশিক্ষণ আমার বাবার ডাকায় নিয়ে জিয়াউর রহমানে ওই ইয়ের মধ্যে নিয়ে গেল। যখন খাল খোল কাটলো তখন ওই জায়গায় আমার আব্বাই গেছিল। ওই টাইমে জিয়াউর রহমানের লগে আমার বাবার বেশ ভালো আচ্ছা। ছিল। তারপরে আপনি সাম্প্রতিককালে প্রেসিডেন্ট এরশাদের কাছেও শাড়ি বিক্রি করেছিলেন, জি, তাই না? জি, জি। তার স্ত্রীর জন্য, জি। তাই না? সেই কথাটা বলুন। হ্যাঁ, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথে আমি তিনির বাসায় গেছি আচ্ছা সরাসরি। আচ্ছা ইনির ওয়াইফ আমার বাবাকে ভাই ডাকছে, মোতালিব ভাই, আচ্ছা আপনি সবসময় জামদানি শাড়ি আমাকে দিবেন। আচ্ছা তখন আমি আমার আব্বার সাথে যাইতাম ক্যান্টনমেন্ট, আচ্ছা ইনির বাসায় গিয়া শাড়ি দিতাম, 30 পিস, 40 পিস, 50 পিস এরকম করে শাড়ি দিতাম। ইনি আবার বিদেশেতে 30-40 পিস করে দিতেন, কিন্তু দাম পেতেন আপনি সঙ্গে সঙ্গে? হ্যাঁ, আচ্ছা। মানে ইনি ওই দিয়ে দিত, চেক দিয়ে দিত। চেক দিয়ে দিতেন। আপনি যখন প্রেসিডেন্টের বউর কাছে শাড়ি বিক্রি করছেন, তিনি কি দরাদরি করতেন? হ্যাঁ তিনি দরাদরি করতেন? হ্যাঁ, দরাদরি কিনে নিতেন। যেহেতু আপনার নিজের দোকানে খরচপাতি জি, নাই, জি, জি। এসির খরচ দিতে হয় না, দোকানে ভাড়া দিতে হয় না, সুতরাং আপনার দামগুলো তো নিশ্চয়ই সাধারণত কম দাম, দোকানের চেয়ে কিছু কম হবে। কম দাম হয়। আপনি দু একটা শাড়ি দেখান এবং বলুন যে এটা কত দাম হবে এবং কেন একজন গৃহিণী আপনার কাছে শাড়িটা কিনবে। আচ্ছা, এই যে আমার এই শাড়িটা, হ্যাঁ, এটা হলো আমার গাড়ির মধ্যে যে শাড়িটা আছে সবচেয়ে বেশি দাম। এই শাড়িটা, এটা দোকানে বেচে 35,000 30,000 টাকা। আচ্ছা যারা দোকান থেকে আনে 30-35,000 টাকায়, তা আমি আগের কাছে 20,000-25,000 টাকা দাম চাই। এইটা পাবেন আপনি? হ্যাঁ। এটার দাম 20-25 হাজার টাকা। মানে ওরা ওই দোকানে বেচে 35,000 এই শাড়িটার 30,000 দাম কত? এই শাড়িটা। এই শাড়িটা, হ্যাঁ, আচ্ছা, আমার জিনিস ভালো, ডিজাইন ভালো, তারপর শাড়ির বাইন ভালো, সুতা 100 কাউন্টার আপনার আছে। কতজন কর্মী আছে? আমার 18 জন কর্মী আছে। আচ্ছা, আপনি বসতে পারেন। আচ্ছা, এই যে আপনার শাড়ির বোচকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন জি সারাদিন জি রাজধানীর পথে পথে, জি। এমন কি দিন যায় যে বিক্রি হয় না? হ্যাঁ, এমনও দিন যায় কোনো দিন বিক্রি হয় না। আচ্ছা তখন ওই জাগো কাছে আমরা ওই কাপড় বেচছি,
তাদের থেকে টাকা কিছু নিয়ে আচ্ছা। আমরা ওই ইটা উঠাই। আপনি কি ছিনতাইকারীদের কবলিত কখনো হয়েছিলেন? নায়িকা ববিতার বাসার থেকে নামতে লইছি, এরকম টাইমে আমার 8 জনে ধরলো। হঠাৎ করে পিস্তল এনে ঠেকাইলো, ঠেকাইলো, খুঁট ঠেকাইলো। 2-3 জনে পিস্তল ধরে আমার বললো যে যা যা আছে তা দিয়ে দাও। হ্যাঁ, তখন আমি বলছি ভাই আমার কাছে কিছু টাকা নেই। না তুমি এখন ববিতার বাসায় কাপড় বেচছ, আমরা নিজে চোখে দেখেছি। তখন আমি বলছি ভাই আমি কাপড় বেচি নাই, আমার কাছে যা আছে আপনি নিয়ে নেন। তখন চেক করে ওই যে সর্দার এরা বললো যে ভাই একটা 70টা টাকা আছে, তসবিহ ছড়া আছে আর টুপি আছে। তখন বললো যাই টাকাটা দিয়ে দাও, তুমি বালবালা সিয়ান্দা যাবে হইচুই করবা, তাইলে গেলাম পেটটা ফাইরে হালাম। তো ববিতাকে যে বিক্রি করছেন টাকাটা কোথায় ছিল তখন? তখন আমার গাট্টি বস্তার ভিতরে ছিল। এটা আল্লাহর রহমত। আপনি সৌভাগ্যবান ব্যক্তি যে আপনি মানে একজন হ্যাঁ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভাসমান ব্যবসায়ী, কিন্তু এখন পর্যন্ত আপনি আর বড় কোনো বিপদে পড়েন না না। নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রিয় শপিং এলাকা হচ্ছে জ্যাকসন হাইটস। এখানে শাড়ি থেকে শুরু করে বাংলা ক্যাসেট, পত্রপত্রিকা, পান, সুপারি, জর্দা ইত্যাদি পাওয়া যায়। ঢাকার মিষ্টির দোকানগুলোর ব্রাঞ্চও এখানে আছে। নিউ ইয়র্কে সাধারণত দোকান খোলা থাকে সোমবার থেকে শনিবারে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে কিছু ডিপার্টমেন্ট স্টোর রোববার সারাদিন খোলা থাকে। সাধারণত 2 বার নিউ ইয়র্কে সেল সিজন হয়। মধ্য জুন থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত হয় সামার সেল। আবার ক্রিসমাসের ঠিক পরের দিন 26শে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হয় উইন্টার সেল। এসব সেলে অনেক ভালো জিনিস কম দামে পাওয়া যায়, কারণ জিনিস ভালো হলেও আউট অফ ফ্যাশন হয়ে যেতে পারে। যারা ফ্যাশন নিয়ে পরোয়া করেন না তারা এই 2টি সেলের জন্য অপেক্ষা করেন। এবারে আমাকে আরো কিছু কথা বলুন আপনাদের শাড়ি বিক্রি সম্পর্কে। যে সমস্যা কিছু হচ্ছে কি, যে বিদেশি জামদানি শাড়ির কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে আপনারা? কলকাতার ইন্ডিয়ান শাড়ি তো লোকে এখানে অনেক আনে, টাঙ্গাইল কুটির শাড়ি বইলা এরা জামদানি করে বিক্রি করে, কিন্তু আসলে জামদানি না। জামদানি আমাদের দেশে ছাড়া কোথাও হয় না। দেশে ছাড়া হয় না, তার কারণ একটা হয়তো হতে পারে যে এখানে জামদানির কর্মীরা আছেন, শিল্পীরা আছেন, আপনার মতো আছেন। আপনার ছেলেরা কি করছে? আমাদের ছেলেরা অনেক স্যার লেখাপড়া করে। তারপর যদি ছেলে ইচ্ছা করে যে না আমি এই ব্যবসা করুম না, তত ছেলেরা আমার কিছু বলার নাই, তার বিনিময়ে তারে চলতে দিতে। কিন্তু তাহলে তো এই জামদানি শিল্প হারিয়ে যাবে। না, হারিয়ে যাবে না। তাদের বলবো যে ব্যবসা ধরে রাখো, আমার বাবাই করছে, দাদাই করছে, আমরাও করলাম, তোমরা ধরে রাখো। আমরা যেমন বাড়ি বাড়ি গিয়া করছি, তোমরা না বাড়ি বাড়ি না করলা, শপিং দাও, নিজের শিল্প দিয়া শপিং দাও, শপিং বাড়াও। আচ্ছা, ওইটা আমার বলতে হবে। আপনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী। কিছুক্ষণ আগে মকবুল সাহেব আমাদের বলেছেন যে তরুণদের প্রতি ব্যবসায় সফল হওয়ার জন্য উপদেশ পরিশ্রম, পরিশ্রম, পরিশ্রম। আপনি কি উপদেশ দেবেন বাংলাদেশের তরুণদের যদি আপনার মতো কোনো ব্যবসায় আসতে? আমি জানি অনেক তরুণ এখন রিক্সা চালাতেও যাচ্ছেন, এটা জানি, পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না। আপনি কি বলবেন? আমি বলবো যে বাবা তুমি লেখাপড়া করছো বেশ ভালো কথা, কিন্তু আমাদের শিল্প, আমাদের এলাকার মধ্যে কোনো শিল্প নাই। আমাদের শিল্প কিভাবে বাড়াইবা চেষ্টা করবা, শ্রমিক খাটাইবা, আমাদের দেশের মানুষ শ্রমিক খাইটা খাবে, আমাদের শিল্প উন্নত হবে, এটা আমি চাই। ধন্যবাদ আপনাদের তিনজনকে এখানে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মূল্যবান উপদেশ দেওয়ার জন্য। আশা করি আপনাদের কথা শুনে বাংলাদেশের তরুণ বেকার সমাজ উপকৃত হবে এবং আপনাদের কথা অনুযায়ী কাজ করবে। আমাদের তরফ থেকে 3টি লাল গোলাপ শুভেচ্ছা আপনাদের তিনজনের প্রতি। বসুন, আপনাকে একটি এবং মকবুল সাহেব আপনাকে একটি। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই নিজ নিজ সামর্থ্যের মধ্যে শপিং করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।